আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত দিনে আমরা যে অধ্যায়টি নবম এবং দশম শ্রেণীর জন্য পর্যায় সারণী অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম, সেটা পর্ব 1 ছিল। আজকে পর্ব 2 থেকে শুরু হবে তোমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এখানে আজকের বিষয় হবে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমরা এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো এদিকে, যে আমাদের এটা একটা পর্যায় সারণী। মোটামুটি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দেখানো হয়েছে এই পর্যায় সারণীটা। আমরা এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য দেখব, যে আসলে এই পর্যায় সারণীটা কি অবস্থায় রয়েছে এবং মৌলগুলো এখানে কি অবস্থায় রয়েছে সে সম্পর্কে আমরা একটু ধারণা নিব। আমরা পর্যায় সারণী একটু খেয়াল করলে দেখব যে এখানে 7টি পর্যায় রয়েছে এবং 18টি গ্রুপ রয়েছে। কিভাবে? 1 2 3 4 5 6 7 এরকম 7টি পর্যায় রয়েছে এবং 1 থেকে 18টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত বিস্তৃত। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ আমাদের বিস্তৃত। এখন আবার এই মূল যে পর্যায় সারণী, সে পর্যায় সারণীর নিচে পর্যায় সারণীর আরেকটি অংশ এখানে বিদ্যমান, যেটাকে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ বলা হয়। এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের একটি অংশ। কিভাবে আসছে সেটা আমরা বৈশিষ্ট্য যখন আলোচনা করব সেই আলোচনার মধ্যে উঠে চলে আসবে। তো একটু খেয়াল করো, আমরা এখানে দুইটা অংশ নিয়ে আলোচনা করব। এক পর্যায় নিয়ে আলোচনা করব, যে পর্যায়ের মৌলসমূহ কিভাবে অবস্থান করছে, এবং গ্রুপগুলো নিয়ে আলোচনা করব, যে প্রতিটি গ্রুপে কয়টি করে মৌল বিদ্যমান। প্রথমেই আমরা পর্যায় নিয়ে আলোচনা করি। দেখো, একটি পর্যায় সারণীর 7টি পর্যায় রয়েছে 1 থেকে 7 পর্যন্ত। প্রথম পর্যায়ে 2টি মৌল, প্রথম পর্যায়ে মৌল রয়েছে মোট 2টি। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মোট মৌল রয়েছে 8টি করে। চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌল রয়েছে 18টি করে এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে মৌল রয়েছে 32টি করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বলতে পারো, স্যার আমরা 1 থেকে 18 পর্যন্ত মৌল দেখি, ষষ্ঠ পর্যায়ে 1 থেকে 18টি মৌল দেখি, আবার সপ্তম পর্যায়ে 1 থেকে 18টি মৌল দেখি, আপনি কেন এখানে বললেন 32টি করে? হ্যাঁ, এখানে সেটাই কথা। দেখো, ষষ্ঠ পর্যায়ে 57তম একটি মৌল, সেটাকে ল্যান্থেনাইট বলা হয়। এই ল্যান্থেনাইটের এখান থেকে, এটা 3 নম্বর গ্রুপের মৌল, 57 থেকে 71 পর্যন্ত, অর্থাৎ ল্যান্থেনাইট থেকে অ্যাক্টিনাইট পর্যন্ত মৌলগুলো আমরা পর্যায় সারণীর নিচে অবস্থান করা হয়েছে। অনুরূপভাবে সপ্তম পর্যায়ে 89 থেকে 103 পর্যন্ত এই 15টি মৌল নিচে অবস্থান করা হয়েছে। তাহলে আমরা খেয়াল করে দেখব, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মোট মৌল রয়েছে 32টি করে। এটা পর্যায় সারণীর একটি বৈশিষ্ট্য হয়ে গেল পর্যায়। আমরা এবার গ্রুপের কথা একটু আলোচনা করি। দেখো প্রিয় শিক্ষার্থী, গ্রুপের কথা, 1 নম্বর গ্রুপে মোট মৌল রয়েছে 7টি। 1 2 3 4 5 6 7। 2 নম্বর গ্রুপে মৌল রয়েছে মোট 6টি। 3 নম্বর গ্রুপে মৌল রয়েছে মোট 32টি। 3 নম্বর গ্রুপে মোট মৌল রয়েছে কয়টি? 32টি। স্যার কিভাবে 32টি? দেখো, 1 2 আর এখানে রয়েছে মোট 30। 30 আর 2 কত? 32। কারণ আমরা জানি যে নিচের ছকে যে মৌলগুলো আছে সবাই 3 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। এটি ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায়ের অংশ এখানে বিদ্যমান। এখন 4 থেকে 12 পর্যন্ত মোট 4টি করে মৌল বিদ্যমান। 13 থেকে 17 পর্যন্ত মোট মৌল রয়েছে 6টি করে এবং 18 নম্বর গ্রুপে মৌল রয়েছে মোট 7টি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু একটি পর্যায় সারণীর পর্যায়ে কতটি মৌল, প্রতিটি পর্যায়ে কয়টি করে মৌল বিদ্যমান এবং
গ্রুপ সমূহ আলোচনা করে প্রতিটি গ্রুপে কয়টি করে মৌল বিদ্যমান সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। মোটামুটি পর্যায় সারণীর সার্বিক বৈশিষ্ট্য আমাদের একটু ধারণা হয়েছে। আর নিচে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ বিদ্যমান নিচে দেওয়া হয়েছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এই মৌলগুলা কেন এই পর্যায় সারণীতে আসেনি, তাদেরকে নিচে অবস্থান দেওয়া হয়েছে কেন? নিচে এই 3 নম্বর গ্রুপের এই দুইটি মৌল ব্যতীত বাকি 30টি মৌল ইলেকট্রন বিন্যাস যখন করব, ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখা যাবে তাদের ইলেকট্রন বিন্যাসের কিছুটা ভিন্নতা রয়েছে। এই ভিন্নতার কারণে তাদের বৈশিষ্ট্যটাও অন্যরকম হয়ে যায়। আর অন্য বৈশিষ্ট্য থাকার কারণে এটা পর্যায় সারণীর নিচে দেওয়া হয়েছে। আমরা এগুলো নিয়ে বৃহৎ আলোচনা করব পরবর্তীতে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেহেতু পর্যায় সারণীর সার্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত, আমরা জানি সেই পর্যায় সারণীতে আবার যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ধর্মের ক্রম পরিবর্তন হবে। আবার একই গ্রুপের উপর থেকে নিচ দিকে নামতে বসলেও কিছু ধর্মের ক্রম পরিবর্তন হয়। আবার মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তাদের বৈশিষ্ট্য একই রকম, সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা পরবর্তীতে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখো আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়। 2, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে আমরা এক নিয়ে একটু আলোচনা করি, দুইটা আমরা পরবর্তীতে করব। একে কি বলা হয়েছে? একে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয় করব। কোথায়? পর্যায় সারণী। আমি ইলেকট্রন বিন্যাস করে বলে দিতে পারবো এই মৌলটি পর্যায় সারণীর এত নম্বর পর্যায়ে এত নম্বর গ্রুপে অবস্থান করছে। আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারলেই আমরা বলে দিতে পারবো। কিভাবে পারবো? তার 3টি সূত্র রয়েছে। আমরা সূত্রটা একটু দেখে নিব। সূত্র হলো, প্রথম সূত্র NS 1 থেকে 2, দ্বিতীয় সূত্র NS2 NP 1 থেকে 6, তৃতীয় সূত্র N-1 D 1 থেকে 10 NS2। এখানে আমরা তো সবাই জানি যে S P D F এই সকল অরবিটাল সম্পর্কে আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি ভাবে ধারণা নিয়ে আসছি যে এদেরকে উপশক্তি স্তর বলা হয়। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস সবাই জানি। জানার আলোকে আমরা জানি 3টা সূত্র এখানে আসছে। NS2 NP 1 থেকে 6, N-1 D 1 থেকে 10 NS2। এখানে বিষয়টা হচ্ছে N হচ্ছে পর্যায়। এই N দ্বারা আমরা পর্যায়কে নির্দেশ করব। কাকে নির্দেশ করব প্রিয় শিক্ষার্থী? পর্যায়কে, বা রো, বা এখানে আমরা রো বলতে পারি, বা এটাকে আমরা সারিও বলতে পারি। অর্থাৎ N হলো পর্যায়, ইংরেজিতে বলা হয় রো কিংবা সারি। হ্যাঁ, তাহলে আমরা N দ্বারা প্রত্যেকটির ক্ষেত্রে আমরা পর্যায় নির্দেশ করা হবে। তাহলে N হচ্ছে পর্যায় নির্দেশ করে, N পর্যায় নির্দেশ করে। এবং এই যে আমাদের উপশক্তি স্তরের উপরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কোন পর্যায় সারণীর গ্রুপকে নির্দেশ করবে। আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখতে পারি। খেয়াল করো, আমাদের এখানে 3টা সূত্রই থাকলো। আমরা দেখব 3টা সূত্রের প্রয়োগ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। আমরা ফার্স্টে দেখি সোডিয়ামের ক্ষেত্রে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এই 11 হলে এর ইলেকট্রন বিন্যাস আমরা করব। আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1। তাহলে এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তো সর্ববহিস্থ শক্তি স্তর অর্থাৎ N এর মান কত? N হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরকেই নির্দেশ করে থাকে, যেটাই হলো পর্যায় সংখ্যা। তাহলে এখানে 3, এটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর, যেখানে N এর মান 3। তাহলে এখানে N = 3। তাহলে আমরা এটা বলবো তৃতীয় পর্যায়।
তৃতীয় পর্যায়ের মৌল। এবার আমরা নির্ণয় করব গ্রুপ। দেখো তো প্রিয় শিক্ষার্থী, আমার সর্ববহিষ্ঠ যে অংশটা, সেই অংশটা কোন সূত্রকে নির্দেশ করেছে? অবশ্যই প্রথম সূত্রকে। দেখো NS 1, অর্থাৎ এখানে একটি ইলেকট্রনও থাকতে পারে, দুইটি ইলেকট্রনও থাকতে পারে, আর এই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপকে নির্দেশ করবে। তাহলে এখানে ইলেকট্রন একটি, তাহলে গ্রুপ নাম্বার কত? 1। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ গ্রুপ হবে কি 1। বই খুলে দেখবা যে তৃতীয় পর্যায়ের 1 নম্বর গ্রুপের মৌলকে সোডিয়াম। আমরা কিন্তু এইভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করে ফেললাম। তাহলে 1 নম্বর সূত্রকে নির্দেশ করে এভাবে আমরা কার কার করতে পারি? 1 নম্বর গ্রুপে যত মৌল আছে সেটাকেও আমরা করতে পারি, 2 নম্বর গ্রুপের যত মৌল আছে তাকেও আমরা করতে পারি। উদাহরণ হিসেবে তুমি একটু খেয়াল করো যে আমি ম্যাগনেসিয়ামকে নিয়ে কাজ করব। ম্যাগনেসিয়ামের 12 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। অনায়াসে আমি এখানে বলে দিতে পারি n এর মান যেহেতু কত 3, তাহলে পর্যায় হলো কি 3, ইলেকট্রন সংখ্যা কত 2, এজন্য এটা 2 নম্বর গ্রুপের মৌল। তাহলে এখানে কি হলো যে তৃতীয় পর্যায় এবং গ্রুপ হলো কত 2। এই শিক্ষার্থী দেখো বই খুলে দেখো যে তুমি তৃতীয় পর্যায়ে যাবা এবং 2 নম্বর গ্রুপের মৌলকে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু 1 নম্বর সূত্র প্রযোজ্য হয়েছে এই ক্ষেত্রে। এবার আমরা অন্য একটি দেখব। তাহলে আমাদের 1 নম্বর সূত্রের কাজ শেষ। এরকম যে কোনো ইলেকট্রন বিন্যাস করে আমরা গ্রুপ বা পর্যায় নির্ণয় করতে পারি। তাহলে আমরা এবার দেখব সিলিকনের ক্ষেত্রে। সিলিকন কত 14, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 হয়ে গেল 10। 3s এর পরে কি 3p2, আমার 14টি ইলেকট্রন বিন্যাসের পরিপূর্ণতা লাভ করলো। এখন দেখো প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনো কথা ছাড়া এখানে n এর মান কত? এখানে n হয়ে গেল কত 3, তার মানে পর্যায় কত? পর্যায় 3। এবার গ্রুপ এই গ্রুপ নির্ণয় করতে বসলে এখানে একটু আমাদের সতর্ক থাকতে হবে। কি সতর্ক বাবা? এখানে s এর ইলেকট্রন এবং p এর ইলেকট্রন, দুইটি ইলেকট্রনের সংখ্যার সমষ্টির সাথে 10 যোগ করতে হয়। আবার আমি বলি, এই ক্ষেত্রে গ্রুপ নির্ণয় করতে গেলে s এ বিদ্যমান ইলেকট্রন এবং p এ বিদ্যমান ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু গ্রুপ নির্ণয় করব। দেখো, তাহলে s এ রয়েছে 2টি, p এ রয়েছে 2টি, আমাদের 10 যোগ করতে হবে, হয়ে গেল 14। তাহলে গ্রুপ হয়ে যাবে কত 14। তাহলে তুমি এখন দেখো সিলিকন কোন পর্যায়ে কত নম্বর গ্রুপের মৌল? আমি সরাসরি বলে দিলাম এটা তৃতীয় পর্যায়ের 14 নম্বর গ্রুপের মৌল। প্রিয় শিক্ষার্থী বইটা খুলে দেখো, কি দেখলাম? তৃতীয় পর্যায়ে 14 নম্বর গ্রুপের মৌলকে সিলিকন। কোন সূত্রকে? দেখো এইটা এই সূত্রকে ফলো করলো। NS2 NP 1 থেকে 6, অর্থাৎ p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6টি, সে 1 থেকে 6 পর্যন্ত করতে পারে। এখানে রয়েছে 2টি, সমস্যা নেই। তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে আমরা দ্বিতীয় সূত্রকে ফলো করে তার পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিজেরাই বাসাতে চেষ্টা করতে পারবা। আমরা আরেকটি দেখতে পারি। দেখো, আমরা ক্লোরিন নিয়ে আলোচনা করতে পারি। ক্লোরিনের কত 17, তার মানে 1s2 2s2 2p6 3s2 3p5। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখানে কোনো কথা ছাড়া n এর মান কত 3,
তাহলে কি পর্যায় 3, পর্যায় হলো 3। এখন গ্রুপ আমি জানি, গ্রুপ কি জানি বাবা, যে যেহেতু সেটা দ্বিতীয় সূত্রকে ফলো করেছে, এজন্য এস এবং পি তে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের সঙ্গে 10 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা কি 2 যোগ 5 যোগ 10 কত হলো 17। তাহলে গ্রুপ নাম্বার কত 17। দেখো প্রিয় শিক্ষার্থী, পর্যায় সারণী দ্বিতীয় পর্যায় 17 নম্বর গ্রুপের মৌল কে, ক্লোরিন। তাহলে বাকি মৌলগুলো আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারি। ভেরি গুড। তো আমরা এবার দেখব তৃতীয় সূত্রকে ফলো করে এরকম ইলেকট্রন বিন্যাস আছে কি নাই। তাহলে এখন দেখো আমাদের আরেকটি মৌল হচ্ছে টাইটেনিয়াম, তার পারমাণবিক সংখ্যা কত 22। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6, 3p এর পরে কে আসবে 4s2 3d2। তাহলে আমাদের 22 হয়ে গেল। 10 10 এ 20 2 এ কত 22। কারণ 20 হওয়ার পরে আমাদের আর দুইটি ইলেকট্রন আছে, এই জন্য ডি অরবিটালে দিয়ে দিলাম। ডি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে কত 1 থেকে 10 পর্যন্ত। এই জন্য এখানে দেওয়া হয়েছে 1 থেকে সে 10 পর্যন্ত নিতে পারে। ইলেকট্রন থাকলেই তো নিবে, যেহেতু টাইটেনিয়ামের নাই আছে দুইটা, তাই নিচে কয়টা দুইটা। আমরা কিন্তু এই ইলেকট্রন বিন্যাসকে একটু সাজিয়ে লিখতে পারি। আমরা জানি কিন্তু যে ইলেকট্রন বিন্যাস যারা আমরা খুব ভালো মতো করতে পারি তারা খুব সহজে সাজিয়ে লিখতে পারি। কিভাবে সাজিয়ে লিখতে পারি দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2। তাহলে আমাদের শক্তি স্তর নির্ণয় করা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে দেখো এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, আর এটা কি চতুর্থ শক্তি স্তর। ঠিক আছে, তাহলে এখানে কোনো কথা ছাড়া n এর মান কত হবে 4। তাহলে n এর মান হচ্ছে 4, তাহলে পর্যায় হবে কত 4। এখন দেখব গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয় করতে হলে সে কোন সূত্রকে সমর্থন করলো আমাকে দেখতে হবে। এখন দেখলাম যে এখানে আমার রয়েছে এই অবস্থা, তার মানে n এর মান যদি 4 হয় তাহলে 3 হতে গেলে কি করতে হবে, অবশ্যই 4 থেকে 1 কি বিয়োগ দিতে হবে। তার মানে n-1, অর্থাৎ কোন সূত্রকে ফলো করলো, এই যে 3 নম্বর সূত্রকে সে ফলো করেছে। কারণ n এর মান যদি 4 হয় তাহলে এখানে রয়েছে ns2, n এর মান 4, তাহলে 3 হতে গেলে n-1, d এর মান কত 2। তাহলে কোন সূত্রকে ফলো করলো, তৃতীয় নম্বর সূত্রকে ফলো করছে। তাহলে আমরা সূত্র কিন্তু অলরেডি ধরে ফেললাম। এখন কথা হচ্ছে যদি তৃতীয় সূত্রকে ফলো করে পর্যায় বের করা খুবই সহজ, কিন্তু গ্রুপ যখন বের করব তখন কি করতে হবে, তখন করতে হবে ডি এবং এস এ বিদ্যমান ইলেকট্রনের সমষ্টি হবে তার গ্রুপ। তাহলে আমরা দেখি যে এখানে ডি এর ইলেকট্রন কত 2, এস এর ইলেকট্রন কত 2, হয়ে গেল কত 4। তাহলে গ্রুপ কত 4। তাহলে শিক্ষার্থী দেখো যে টাইটেনিয়াম কোথায় রয়েছে, তাহলে টাইটেনিয়ামের পর্যায় সারণীতে অবস্থান কোথায়, চতুর্থ পর্যায়ের 4 নাম্বার গ্রুপের মৌলই হচ্ছে কি টাইটেনিয়াম। তাহলে আমরা এইভাবে এই সকল ইলেকট্রন বিন্যাস যখন আমরা খুব সুন্দরভাবে পারবো, এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে খুব সহজেই পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম অংশ দেখেছি মৌলসমূহের অবস্থান নির্ণয় করা। এবার আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এটার কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি একবার। কিভাবে পেলাম, উত্তর কিন্তু একবার পেয়ে গেলাম। কিভাবে পেলাম,
ওই যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলসমূহের অবস্থান কিন্তু পর্যায় সারণীতে নির্ণয় করতে পেরেছি। নির্ণয় করার জন্যই এটা ইলেকট্রন বিন্যাস ছাড়া কি সম্ভব ছিল? ধন্যবাদ, ছিল না। তাহলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমাদের সম্ভব হয়েছে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা। ওইখানে কিন্তু উত্তর হয়ে গেছে একবার। দ্বিতীয়বার আমি আবার দেখাবো। আমরা জানি মৌলসমূহ 118টি মৌল রয়েছে। সে সকল মৌলসমূহ কেউ ধাতু, কেউ অধাতু, আবার কেউ কি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে ধাতু কাকে বলে সেটাও কিন্তু আমরা জানি। ধাতু কাকে বলে? ইলেকট্রন বিন্যাস করে সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য যদি ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয় তাহলে সেই সকল মৌলকে আমরা ধাতু বলে থাকি। আবার অধাতু হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য যদি ইলেকট্রন বাহির থেকে গ্রহণ করতে হয়, গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে সেই সকল মৌলসমূহকে আমরা বলবো কি? অধাতু। নিষ্ক্রিয় গ্যাস কি? ইলেকট্রন বিন্যাস করার ফলে যদি আমরা দেখি মৌলসমূহের সর্ববহিস্থ শক্তি স্তর অষ্টপূর্ণই রয়েছে, তাহলে তার অষ্টক পূরণ করার জন্য বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতেও হয় না, আবার বাইরে ইলেকট্রন দিতেও হয় না। তার মানে সে স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ সে কি? নিষ্ক্রিয়। তাহলে তিনটাই কিভাবে পেলাম? তিনটাই পেলাম কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। আমরা তিনটারই প্রমাণ দিয়ে দেব। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো। যেমন মনে করো সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1। প্রথমে ইলেকট্রন রয়েছে 2টি, তারপরে রয়েছে হচ্ছে 8টি, এখানেও রয়েছে 1টি। কিন্তু আমাদের বলা হয়েছে যে ইলেকট্রন বিন্যাস করতে গেলে অষ্টক পূরণ করতে হবে। এখন এখানে অষ্টক পূরণ করতে হলে সর্ববহিস্থ শক্তি স্তরে 7টি ইলেকট্রন যোগ দিতে হবে। সেটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে এই অসম্ভবকে সম্ভব করতে হলে কি করতে হয়? আমি একটা ইলেকট্রন ছেড়ে দিলাম, ইলেকট্রন ছেড়ে দিতে পারবো। তাহলে আমি যদি সোডিয়াম 1টি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, অর্থাৎ এখানে 2টি, এখানে কয়টি? 8টি, এবং সেটা ধনাত্মক আয়নে পরিণত হলো। আর এজন্য একে বলা হয় কি? ধাতু। তাহলে পর্যায় সারণীতে ধাতু কিন্তু আমরা চিহ্নিত করতে পারলাম এই ইলেকট্রন বিন্যাসেরই মাধ্যমে। আবার খেয়াল করো, যদি ক্লোরিন হয় 17, আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, অর্থাৎ এ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন। এর অষ্টক পূরণ হয়নি। এখন এর অষ্টক পূরণ করতে হলে 7টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, না হলে 1টি ইলেকট্রন কি গ্রহণ করতে হবে। 7টি ইলেকট্রন ত্যাগ করার চেয়ে 1টি ইলেকট্রন গ্রহণ করাই উত্তম। সে খুব সহজে 1টি ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তাহলে গ্রহণ করে নিল। ক্লোরিন খুব সহজে 1টি ইলেকট্রন গ্রহণ করে নিলেই হয়ে যায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, অর্থাৎ 2, 8 আর 8। তখন এটা ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলো, এজন্য একে আমি বলবো কি? অধাতু। তাহলে এটা ধাতু আর এটা কি? অধাতু। কিভাবে চিনলাম? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। কারণ ইলেকট্রন বিন্যাস না করলে আমি কখনোই বুঝতে পারবো না সে ইলেকট্রন অষ্টক পূরণ করার জন্য গ্রহণ করবে না বর্জন করবে। তো প্রিয় শিক্ষার্থী, আবার একটু খেয়াল করো যে আমরা নিষ্ক্রিয় গ্যাস কেন বলি? কেন নিষ্ক্রিয় গ্যাস বলি? কারণটা কি? এখানে হিলিয়াম ব্যতীত যে সকল মৌল আছে তাদের সর্ববহিস্থ শক্তি স্তর অষ্টক পূরণ থাকে। হিলিয়ামে শুধুমাত্র 2টি ইলেকট্রন থাকে সর্ববহিস্থ শক্তি স্তরে, কিন্তু সেটা পূর্ণ অবস্থাতেই থাকে। তাহলে আমরা একটু নিয়নের কথা আলোচনা করি। নিয়ন কত? 10, 1s2, 2s2, 2p6, 2, 8। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ।
আর এটা পূর্ণ করার জন্য কি বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করার দরকার হলো, কিংবা বর্জন করার কোনো দরকার হলো? হলো না। এই জন্য এটাকে বলা হয় কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলসমূহ কোনটি ধাতু, কোনটি অধাতু, কোনটি নিষ্ক্রিয় গ্যাস, আবার এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা মৌলসমূহকে পর্যায় সারণীতে অবস্থান কিভাবে দিয়েছি সেটাও নির্ণয় করতে পারি। তাই আমরা কি বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ, সবাই ভালো থেকো। পর্ব 3 দেখার জন্য বলা হলো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।